আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। স্বাগত আবারও ২১শে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। দর্শক, শুরুতেই পুঁজিবাজারে এই মুহূর্তের খবরাখবর জানাতে নিয়ে যাব ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন মহিমা পলি, সিসিতে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ রাজীব জামান। আপনাকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের খবরাখবর, এবং দিনের শেষটা ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে। দিন শেষে দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ যদিও কিছুটা আগের থেকে বেড়েছে, ১০৫ কোটি ২২ লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন, এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন শেষ করেছে। এবং দিন শেষে দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকায় অলিম্পিক উঠে এসেছে প্রথম অবস্থানে, এক্সিম ব্যাংক এবং বেক্সিমকো ফার্মা দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে। এবং দিন শেষে দেখা যাচ্ছে সেক্টরাইজ লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে সবগুলো সেক্টরেই প্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মহিমা, পরে আপনাকে। সারাদিন জুড়েই মাত্র ১.৫ কোটি টাকা লেনদেন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, এবং দিনের শেষটা হয়েছে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। দিনের শেষে দেখা যাচ্ছে সিএসসির প্রধান ইন্ডেক্সটি ১০ পয়েন্ট কমেছে, অবস্থান করছে ১১,২৫০ পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে দিন শেষে ১৬ পয়েন্ট কমেছে, ৯,৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিন শেষেও দর অপরিবর্তিত থেকে লেনদেন হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই। দিন শেষে দেখা যাচ্ছে ৬১টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, দর বৃদ্ধি পেয়েছে ১৪টির, এবং দর হারিয়েছে ১৪টির, এবং 10টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হয়েছে। এছাড়া দিন শেষে টপ ট্রেডের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বাটা শু, বেক্সিমকো, এক্সিম ব্যাংক, এসিআই এবং লিন্ডে বিডি। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে টপ গেইনার্সের তালিকায় এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ ফান্ড রয়েছে প্রথম অবস্থানে। পরবর্তীতে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সামিট পাওয়ার। অন্যদিকে দিন শেষে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে বেক্সিমকো ফার্মার, পরবর্তীতে রয়েছে ঢাকা ডাইং, সেন্ট্রাল ফার্মা, সিলভো ফার্মাসিউটিক্যালস, সেকমি ল্যাবরেটরিজ এবং প্রাইম ব্যাংক লিমিটেড। এবং এই ছিল আমার কাছে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শেষে সর্বশেষ খবরাখবর। এখন ফিরে যাচ্ছি ২১শের মূল স্টুডিওতে। রাজির এবং পলে, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের অটোমোবাইল শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে সাথে সংযুক্ত হবেন হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মোহাম্মদ আশিকুর রহমান এফসি। আমরা কথা বলছি তার সাথে। আশিক, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। আমরা প্রথমে একটু শুরু করতে চাই যে পরিস্থিতিতে বসে আমরা কথা বলছি, যে করোনা পরিস্থিতিতে, সেই বিষয়ে আসলে সার্বিক এই সেক্টরের অবস্থানটি আসলে কেমন রয়েছে? ধন্যবাদ। আমি শুরু করতে যাচ্ছি যে আসলে এই নোভেল করোনা ভাইরাস আউটব্রেক ইজ ফার্স্ট এন্ড ফরমোস্ট হিউম্যান ট্র্যাজেডি। অলমোস্ট ৭০ লক্ষ মানুষ আক্রান্ত সারা বিশ্বে, এবং বাংলাদেশে প্রায় ৬৩,০০০-এর উপরে, এবং গতকাল পর্যন্ত ৮৮৮ জন মৃত এই পর্যন্ত, এবং এটি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। একটা আমরা ক্রাইসিস মোমেন্ট, ক্রিটিক্যাল মোমেন্ট পার করছি। It is a health crisis that has already turned to serious economic crisis. So এই হেলথ ক্রাইসিস এর কথা বিবেচনা করে আমরা সাধারণ ছুটি ২৫শে মার্চ ঘোষণা করা হয়, তারপর থেকে আমাদের ফ্যাক্টরি এবং প্রোডাকশন বন্ধ রাখা হয় অলমোস্ট সবগুলা কোম্পানিরই। এপ্রিল মাসে আমরা কোনো সেল করতে পারিনি, এতে প্রায় ৬০০ কোটি টাকার বিক্রয় হারিয়েছে এই মোটরসাইকেল শিল্প। এরপর আমরা আশা করেছিলাম যে ঈদের মাসে, মে মাস, যেটা একটা ভালো বিক্রয় আমরা আশা করেছিলাম, প্রায় ৬০,০০০ ইউনিট, আনুমানিক ৩১,০০০-এ সীমাবদ্ধ হয়। এতে প্রায় আমাদের ৫০০ কোটি টাকার রেভিনিউ আমরা হারাই এই শিল্প থেকে। তো সর্বমোট আমরা যদি বলি যে মোটা দাগে যে ১১০০ কোটি টাকা রেভিনিউ আমরা হারিয়েছি, কিন্তু আমাদের রেকারিং অপারেটিং এক্সপেন্স লাইক স্যালারি, বোনাস, রেন্ট, অফিস কস্ট, ফ্যাক্টরি এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট, ইনভেন্টরি কস্ট, পোর্ট চার্জ, শিপিং লাইন চার্জ,
তারপরে আসতেছে ডিলার স্টাফ স্যালারি, মেকানিক স্যালারি, দেয়ার শোরুম রেন্ট, সবই কিন্তু আমাদের করতে হচ্ছে। এটা একটা সর্বোপরি একটা বিশাল ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, এবং এটা আমাদের উইদাউট রেভিনিউ শুধু আপনার এক্সপেন্স হয়ে গেছে। যা হেলথ ক্রাইসিস থেকে আমরা বলতে পারি যে ইকোনমিক ও একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে রূপান্তরিত হয়ে গিয়েছে অলরেডি। ইটস এ হিউজ অপরচুনিটি লস, যা নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এতে প্রায় আরো আমাদের 20,000 কোটি টাকা রেভিনিউর একটা ইম্প্যাক্ট আসবে আমরা আশা করতেছি, এবং লং রানেও এর ইম্প্যাক্ট আছে। যে আপনারা জানেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড ভেরি ক্রাইসিস মুভমেন্ট, হোম এন্ড অ্যাব্রোড বোথ এফেক্টেড ভেরি লার্জলি industry, almost all the industry affected, aviation, transportation, তারপরে আপনার রেস্টুরেন্ট, হোটেল, অলমোস্ট সবাই। তো এর ফলে আপনার যেটা আমরা ধরে নিচ্ছি যে আপনার মোটরসাইকেল মার্কেট 40% কমে যাবে। এখন বর্তমানে আমাদের মোটরসাইকেল মার্কেট হচ্ছে 500,000, 5 লক্ষ ইউনিট লাস্ট ইয়ার। আর যদি 40% নেমে আসে সেক্ষেত্রে এটা চলে আসবে আপনার 300,000 ইউনিটে, এবং ইনভেস্টমেন্টের উপর একটা বিশাল প্রভাব পড়বে। আপনি জানেন যে আপনারা সবাই জানেন যে আপনার গত 2018 সালে আপনার মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি ইন্ট্রোডিউস করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পলিসি অ্যাপ্রুভ হয়, এবং এখানে একটা টার্গেট দেওয়া হয় যে জিডিপি কন্ট্রিবিউশন ফ্রম 0.5% to 2.5% বাই 2025। তো এই লক্ষ্যকে অর্জন করার লক্ষ্যে আমাদের অল ম্যানুফ্যাকচারার্স অলরেডি ইনভেস্টেড অ্যারাউন্ড 8,000 কোটি টাকা। সো এই শিল্পের সাথে প্রায় 2 লক্ষ এমপ্লয়মেন্ট আপনার জড়িত আছে সরাসরি, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, এবং মার্কেট যদি 5 লক্ষ ইউনিট থেকে ধীরে ধীরে আপনার 3 লক্ষ ইউনিটে নেমে আসে, তাহলে ইনভেস্টমেন্ট বাধাপ্রাপ্ত হবে। আমাদের রেকারিং আপনাদের ইনভেস্টমেন্ট, এই মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। যখন আমরা নতুন প্রসেস ইমপ্লিমেন্ট করি তখনই আপনার নতুন ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি আসে। আমাদের অনেকেরই ইনভেস্টমেন্ট হাফ স্টেজে আছে, যে কিন্তু এই গত 2 মাস বা এখন অলমোস্ট 2.5 মাস হয়ে গিয়েছে। এই 2.5 মাসে আপনার এই টোটাল ইনভেস্টমেন্ট একটা আপনার স্টাক পজিশনে আছে, যার কারণে আমরা নতুন প্রোডাক্ট বা নতুন ইনভেস্টমেন্টও যেতে পারছি না। এবং যদি মার্কেট 40% ড্রপ করে তাহলে আমাদের ফুল ক্যাপাসিটি প্রোডাকশন হবে না, এমপ্লয়মেন্ট অপরচুনিটি হারাবে, প্রোডাক্ট প্রাইসের উপরে ইম্প্যাক্ট আসবে। দিস ইজ এক্সট্রিমলি পেইনফুল টাইম জাস্ট রাইট আফটার দ্য বিগ ইনভেস্টমেন্ট। তো মোর ওভারলি আমরা বলতে চাই যে আমাদের ফ্যাক্টরি কিভাবে আমরা রান করছি, যে আপনার যখনই সাধারণ ছুটি ঘোষণা হয়েছে তখনই আমরা আপনার ফ্যাক্টরি এবং আমাদের প্রোডাকশন সবকিছু বন্ধ করে দেই, এবং ঈদের পূর্বে আমাদের কিছু রেডি স্টক ছিল, আমরা চালু করি, এবং পুনরায় আমরা প্রোডাকশন চালু করি আফটার আপনার জেনারেল হলিডে শেষ হওয়ার পরে। এখানে আমরা যথেষ্ট পরিমাণ প্রিকশন মেজার নিয়েছি যাতে আপনার কোনোভাবেই এই ভাইরাসটা স্প্রেড হতে না পারে আমাদের ফ্যাক্টরিতে, এবং সবাই নিয়েছে রিবুটিং আমরা রেগুলার আপনার প্রত্যেকটা এমপ্লয়িকে, প্রত্যেকটা অ্যাসোসিয়েট যারা ওয়ার্কার আছে সবাইকে আপনার টেম্পারেচার এবং যে হেলথ যে গাইডলাইন দিয়েছে, যে সিম্পটম গুলো আছে প্রতিদিন ট্র্যাক রেকর্ড রাখা হচ্ছে, এবং যখন তারা আসছে তাদেরকে টেম্পারেচার মাপা হচ্ছে, তাদেরকে যথেষ্ট পরিমাণ পিপি যেখানে প্রয়োজন সেখানে পিপি দেওয়া হচ্ছে। এবং আমরা আরো একটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই ক্রাইসিস মোমেন্টে আমরা আমাদের এমপ্লয়ীদের সকল ধরনের যত সুবিধা আছে আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হতো, সবকিছু দেওয়া হয়েছে। স্যালারি বিফোর অন টাইম, নর্মালি আমরা 25 তারিখে দিই, কিন্তু আমরা এবার স্যালারি সব আগে দিয়ে দিয়েছি, এবং ঈদের মাস থাকাতে বোনাসও আমরা অন টাইম সবাইকে আগে বোনাস দিয়ে দিয়েছি। এরপরে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখানে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের একটা ইস্যু আছে, যেটাও আমরা এই সময় আমরা মনে করছি ইটস এ ভেরি পারফেক্ট টাইম টু সাপোর্ট এমপ্লয়ি। তো জাস্ট ইন টাইম আমাদের টাইমের আগে আমরা এই WPF এর অ্যামাউন্টটা প্রত্যেক এমপ্লয়িকে যারা এলিজিবল তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এরপরেও আপনার আসতেছে যে শুধু তো না, আমাদের সাথে জড়িত আছে আমাদের ডিলাররা, আমাদের স্টাফরা। তো এখানে ডিলার যারা আছে, ডিলারদের যে রেগুলার এক্সপেন্স আছে এখানেও আমরা কিছুটা কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছি, এবং ডিলারদেরকে আমরা
সাপোর্ট দিয়েছে। এভাবে আমরা চাচ্ছি যে আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রিটা, আমাদের কোম্পানি ধীরে ধীরে আপনার আবার নেক্সট টু নর্মালের দিকে আমরা স্বাভাবিকের দিকে যেতে পারে, যে স্বাভাবিকের দিকে আমরা চলে আসতে পারি। জি, জনাব আশিকুর রহমান, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের মোটরসাইকেল উৎপাদন ও বাজার পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলাম হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মোহাম্মদ আশিকুর রহমান এফসির সঙ্গে। তার সাথে আবার আলোচনায় ফিরছি। আপনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। এবার একটু যেতে চাই, আমরা জানি যে মোটরসাইকেল শিল্প বেশ একটা সম্ভাবনাময় সেক্টর হিসেবে বাংলাদেশে যাত্রা করছিল, যদিও করোনাকালীন সময় কি প্রভাব সেটা আপনি ইতিমধ্যে তুলে ধরেছেন। সামনে বাজেট আছে, এই সেক্টরকে ঘিরে আসলে বাজেট প্রত্যাশা কি থাকবে আপনাদের? ধন্যবাদ আপনার খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য, যুগোপযোগী। তো আমরা ধরে নিচ্ছি যে এবারের বাজেট, আমরা মনে করছি যে এবারের বাজেট হচ্ছে সার্ভাইভাল বাজেট। সার্বিক দিক বিবেচনা করলে সরকারের সার্বিক সহযোগিতা ছাড়া আমরা বেশি দূর আগাতে পারবো না, আমাদের এই শিল্প বেশি দূর আগানো যাবে না। এই বাজেটে আমরা আমাদের অ্যাসোসিয়েশন, যেটা বিমামা, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে কাছে কিছু প্রস্তাবনা দিয়েছি, যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফিস। তো রেজিস্ট্রেশন রিলেটেড ফিস রিডাকশন। সো আপনারা জানেন যে বর্তমানে একটি 100 সিসির উপরে যদি মোটরসাইকেল কেউ কিনে, তার রেজিস্ট্রেশন করতে অলমোস্ট 22,283 টাকা মতো লাগে, যা মোটরসাইকেল প্রাইসের 24 থেকে 25%। এক্সাম্পল, আমাদের হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেল, যার দাম বাজারে হচ্ছে 93,900 টাকা রিটেল প্রাইস, কিন্তু এর রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 22,283 টাকা, যা 24%, যা অন্যান্য দেশে 4,000 থেকে 5,000 টাকা। ইন্ডিয়া, আপনার যদি ইন্ডিয়া, থাইল্যান্ড অথবা পাকিস্তান, বিভিন্ন দেশে দেখেন, আমাদের নেইবারিং কান্ট্রি যারা আছে, সবার ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফিসটা অনেক যুক্তিসঙ্গত। এবং কারণ মোটরসাইকেল হচ্ছে একটা ডেইলি কমিউটিং নেসেসারি আইটেমস, নট লাক্সারি আইটেম, বাট আমাদের এখানে রেজিস্ট্রেশন ফিসটা এখনো বেশ হাই। এটা আপনার 22,000 টাকা, যেটা আপনার 24 থেকে 25% হয় একটা মোটরসাইকেলে। তো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফিসটা বেশি হওয়ার কারণে জনগণ আপনার বাইং পাওয়ার হারাচ্ছে। আমরা এই বাজেট রেজিস্ট্রেশন ফিস রিলেটেড ফিস যেটা আছে সেটা 4,000 টাকা করার প্রস্তাব করেছি। এতে সাধারণ মানুষ মোটরসাইকেল অ্যাফোর্ড করতে পারবে আরো বেশি, ডিসপোজেবল ইনকাম ইনক্রিজ করবে তাদের। এই ব্যাপারে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি 2018-তে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন রিলেটেড ফিস যুক্তিসঙ্গত ভাবে অন্যান্য পার্শ্ববর্তী দেশের সাথে বিল রেখে কমিয়ে আনা হবে। ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ে অলরেডি 2টা মিটিং আমরা করেছি, এবং আমরা রেজিস্ট্রেশন মাননীয় শিল্পমন্ত্রীর নেতৃত্বে এবং রেজিস্ট্রেশন রিলেটেড ফিস কমিয়ে আনার প্রস্তাব রেখেছি। এবং যতটুকু আমরা জানি যে অলরেডি আমাদের এই প্রস্তাব মাইনর সিস্টেমে চলে আসছে। তো আমরা আশা করছি একটা ভালো রেজাল্ট আমরা সাধারণ জনগণ দিতে পারবো। তো আমরা ম্যানুফ্যাকচারার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি মোটরসাইকেলের দাম কমিয়ে আনার জন্য। এক্সাম্পল, যে আমি আমাদের হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলের প্রাইস যদি বলি, 2016 সালের জুন মাসে এটার প্রাইস ছিল 1,49,000 টাকা, তখন এখন কমে 93,900 টাকা, প্রায় 50% এর বেশি দাম আমরা কমাতে সক্ষম হয়েছি ম্যানুফ্যাকচারিং এবং গভর্নমেন্টের সাপোর্টের পরিপ্রেক্ষিতে। অন্যদিকে রেজিস্ট্রেশন রিলেটেড ফিজ একই আছে। এতে রেজিস্ট্রেশন রিলেটেড ফিজ আগে যেটা ছিল 15%, এখন তা বেড়ে 24% হয়ে গিয়েছে। দামের সাথে রেজিস্ট্রেশন রিলেটেড ফিজ কমে আসে নাই, যার কারণে এটা আমাদের একটা জোরালো প্রস্তাব। রেজিস্ট্রেশন রিলেটেড ফিজটা যদি কমানো যায়, তাহলে সাধারণ জনগণ উপকৃত হবে এবং তারা বেশি আপনার মোটরসাইকেল অ্যাফোর্ড করতে পারবে এবং ডেইলি কমিউটিং এ ইকোনমিতে কন্ট্রিবিউশন করতে পারবে। এছাড়াও আমরা কিছু প্রস্তাব রেখেছি, যেমন আপনার র মেটেরিয়াল ইম্পোর্টের জন্য আপনার কিছু এইচএস কোড ইনক্লুশন অর অ্যামেন্ডমেন্ট। তারপরে আমরা রেখেছি যে আপনার আমরা যেহেতু নিউ ইনভেস্টর, আমরা এখন পর্যন্ত ইনভেস্টমেন্টে আছি, বড় বড় ম্যানুফ্যাকচারার যারা আছি আমরা 5-6 জন। তো এখানে আমরা ভ্যাট এক্সেম্পশনটা দাবি করেছি, যেটা আপনার 2020 সালের জুন মাসে শেষ হয়ে যাবে। আমরা কেউই এটা অ্যাভেল করতে পারিনি, আমরা অ্যাপ্লিকেশন করেছি অথবা কেউ করবে। তো এটা যদি আরো 2 বছর থেকে 3 বছর এক্সটেনশন করে, তাহলে আমাদের ইনভেস্টমেন্টটা রিকভারের একটা সুযোগ আসবে। তাছাড়াও আমরা এই বেনিফিটটা কাস্টমারদেরও দিতে পারবো। এরপরে আমরা রিকোয়েস্ট করেছি আরেকটা, যে গত বাজেটে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করা হয়েছে আপনার রেজিস্ট্রেশন ফিজের উপরে 10%। এমনি আপনার রেজিস্ট্রেশন ফিজ ইজ ভেরি হাই, তার মধ্যে আবার 10% সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়াতে এটা আরো বেশি বেড়ে গিয়েছে। তো এটাও আমরা ওয়েভ করার একটা রিকোয়েস্ট
করেছি। এরপরে আপনার যেটা হচ্ছে যে আমরা গত বছর নিউ ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি অ্যাক্ট 2012 ইমপ্লিমেন্ট হয়েছে, এবং আমাদের আগে যে ভ্যাটের যেটা খুবই আপনার পজিটিভলি আমাদের ভ্যাটটা আগে আগে 1990 একটা আগে দিতে হতো, বাট এখন এটা পরে দিতে হয়। বাট এই ট্রানজিশন যেটা হয়েছে, সেই ট্রানজিশনের সময় আপনার 91 সালের ভ্যাট অ্যাক্টে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হতো, সেই কারেন্ট অ্যাকাউন্টে পজিটিভ ব্যালেন্স অলওয়েজ থাকতে হতো। প্রতিটা কোম্পানির আপনার 10 কোটি থেকে প্রায় 20 কোটি টাকা এই কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট আছে, সেটা প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, বাট আমরা এখন পর্যন্ত এটার কোনো দিক নির্দেশনা বা এটা আপনার ফেরত বা অ্যাডজাস্টমেন্ট এটা কোনো কিছুই আমরা পাইনি। তো এই টাকাটা তো যদি আমাদেরকে রিটার্ন বা অ্যাডজাস্টমেন্ট করা হয়, এটা আমাদের ফাইন্যান্সিয়াল ওয়ার্কিং ক্যাপিটালে একটা বিশাল ইম্প্যাক্ট আসবে। এটা আমাদের এই কারেন্ট সিচুয়েশনে আমাদের হেল্পফুল হবে। এরপর আসতেছে যে আপনার এটি অ্যাডজাস্টমেন্ট, গত বছরের বাজেটে আপনার নতুন ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি অ্যাক্ট আপনার এটি অ্যাডভান্স ট্যাক্স ইম্পোজ করা হয়েছে ইম্পোর্ট স্টেজে, বাট এটা আপনার কথা ছিল যে আপনার 6 মাস পরে থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট হবে, হ্যাঁ, বা রিটার্ন আসবে, বাট এটারও এখন পর্যন্ত কোনো ক্লিয়ার অ্যাক্টিভিটিস আমরা এখনো দেখতে পাইনি। সো এটার একটা কার্যকরী এবং দ্রুত ব্যবস্থা যদি নেওয়া যায়, সেক্ষেত্রে সেটাও আমরা একটা রিকোয়েস্ট করেছি। এবং অ্যাডভান্স অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, যে আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট হয়ে গেছে, সেই অ্যাসেসমেন্ট গুলার যে পজিটিভ যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমরা গভর্নমেন্টের কাছে পাওনা আছি, এই অ্যামাউন্টটা যদি আমাদেরকে ইমিডিয়েট রিটার্ন হয়, তাহলে এই তিনটা জিনিস যদি আমাদেরকে সাপোর্ট দেয়, যেটা আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি, এটা যদি আমাদেরকে রিটার্ন দেয়, আমাদের ফাইন্যান্সিয়াল ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে একটা বিশাল ইম্প্যাক্ট আসবে, কারণ আমরা কোনো সেলস জেনারেট করতে পারছি না, আমাদের হিউজ অপরচুনিটি আসতেছে। তো এই বেসিক্যালি আমরা যা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের সার্ভাইভাল ইস্যুর জন্য, যে আমাদেরকে আরো বেশি সাপোর্ট দেওয়ার জন্য। এটা এই প্রস্তাবগুলো হচ্ছে আমাদের সার্ভাইভাল ইস্যু, কনসিডারিং এই বাজেটটা হচ্ছে একটা সার্ভাইভাল বাজেট। তো রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে আমাদের মেইন একটা ইম্পর্টেন্ট, যে এটা আমাদের জনগণও, আপনার সাধারণ মানুষজনও উপকার হবে, কারণ আপনার রেজিস্ট্রেশন কস্ট একটা মোটরসাইকেলের 25%, ইটস really very extremely high compared to other neighboring country and all over the world যদি আপনি কম্পেয়ার করেন। তো আশা করি যে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, রোড ট্রান্সপোর্টেশন অথরিটি মিনিস্ট্রি সবাই আমাদেরকে একটা সহযোগিতা করে একটা অ্যাকসেপ্টেবল এবং গ্রহণযোগ্য রেজিস্ট্রেশন ফিজ আমাদের সাধারণ জনগণকে জনগণের জন্য নির্ধারণ করবে, এটাই আমাদের বাজেটের প্রত্যাশা। জি, জনাব আশিকুর রহমান, আমরা আলোচনা করছিলাম মোটরসাইকেল উৎপাদন খাত। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনা। আমরা জানি যে আমাদের দেশে প্রতিনিয়তই কিন্তু ব্যক্তিগত যানবাহন হিসেবে মোটরসাইকেলের চাহিদা খুব তুঙ্গেই রয়েছে, যদিও কিছুটা ভাটা পড়েছে করোনা পরিস্থিতির কারণে সব সেক্টরের মতো এটিও। সেই ক্ষেত্রে সবকিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারের সহযোগিতা নিয়ে সামনের দিনগুলোতে এই শিল্প, আমরা জানি যে পলিসির কথা আপনি বলছিলেন, পলিসিগত জায়গায় আর কোনো প্রয়োজন আছে কিনা পরিবর্তনের? পলিসি তো ইমপ্রুভ অ্যামেন্ডমেন্ট, আপনার পলিসি অ্যামেন্ডমেন্ট বা নিউ রিকোয়ারমেন্ট আসে কন্টিনিউয়াস। আপনার অপারেশন চালার ক্ষেত্রে আমরা যেখানে অবস্টাকল ফেস করি, যেখানে আমাদের প্রবলেম গুলা চলে আসে, সেই ক্ষেত্রে আমরা চাই যে আমরা পলিসি গুলা অ্যামেন্ডমেন্ট করার জন্য। আমাদের যে পলিসি যেটা আসছে, সেই পলিসিতে আপনার একটা ব্যাপার আসছে যে রিটেল ফাইন্যান্সিং এর একটা ইস্যু আসছে। রিটেল ফাইন্যান্সিং এ আমরা গত মিটিং এ বলেছি যে রিটেল ফাইন্যান্সিং এর যদি একটা দিক নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে আসে মোটরসাইকেলের জন্য, তাহলে আপনার লো ইনকাম পিপল যারা আছে তারা মোর অ্যাফোর্ড করতে পারবে। তো এক্ষেত্রে যদি এখন আপনি ধরেন যে একটা মোটরসাইকেল যদি আপনার 1 লাখ টাকার নিচে চলে আসে, 93,000 টাকা 90,000 টাকার মধ্যে একটা মোটরসাইকেল চলে আসে, যদি আপনার এই মোটরসাইকেলটা যদি ইনস্টলমেন্টে আপনার সাধারণ ক্রেতারা যদি ইনস্টলমেন্টে আপনার কিনতে পারে, মান্থলি 3,000 টাকা ইনস্টলমেন্ট বা 2,500 বা আপনার, তাহলে কিন্তু আপনার অনেক মানুষ এই মোটরসাইকেলটা কিনতে পারবে এবং তারা অ্যাফোর্ড করতে পারবে, তারা তাদের টাইম সেভ করতে পারবে, তাদের ডেইলি কমিউনিকেশনে এক্সপেন্স আছে সেই এক্সপেন্সটা সেভ করতে পারবে। মোর ওভার তাদের একটা অ্যাসেট হয়ে যাবে, যে মোটরসাইকেল একটা অ্যাসেট, যেটা আপনার ইন ফিউচারে রিসেল ভ্যালু থাকে, সেটা আপনি সেল করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা নেক্সট একটা আমরা আপনার রিটেল ফাইন্যান্সিংটা কিভাবে এটাকে আরো ইমপ্রুভ করা যায়, যে আপনার গ্রামে একদম রুট লেভেলে গ্রাম পর্যন্ত আমাদের ব্যাংকিং ব্যবস্থা আছে। তো এই গ্রাম পর্যায়ে যদি আমরা এই রিটেল ফাইন্যান্সিংটা নিয়ে যেতে পারি, কারণ হচ্ছে যে আপনার
টোটাল অ্যামাউন্ট অলরেডি আপনার 1 লাখের নিচে চলে আসে। তো কেউ যদি আপনার 20% ডাউন পেমেন্ট দেয়, 90,000 টাকা হয়, 20% ডাউন পেমেন্ট দেয়, তাহলে আপনার অ্যাটলিস্ট 70,000 টাকা যদি রিটেল ফাইন্যান্সিং এর মাধ্যমে আপনার মোটরসাইকেল কিনতে পারে, তাহলে আপনার এই শিল্পটা আরো অগ্রসর হবে। এবং এই শিল্প যদি আপনার বাড়তে থাকে, আমরা আশা করি যে ডোমেস্টিক চাহিদার পরেও এরপরেও আমাদের ইন ফিউচারে আপনার এক্সপোর্টের একটা অপরচুনিটি আছে। সেই এক্সপোর্টের অপরচুনিটি অনেক পরে, বাট যেটা আসতেছে যে আপনার ভেন্ডর ডেভেলপমেন্ট আরেকটা সুযোগ আছে পলিসিতে ইনক্লুড করার, যে ভেন্ডররা আপনারা অনেকেই আসতে চাচ্ছে বাংলাদেশে, ফরেন ভেন্ডর। তারা যদি বাংলাদেশে আসে তাহলে তাদের কিভাবে আমরা পলিসি ডেভেলপ করে বা পলিসির মাধ্যমে তাদেরকে সাপোর্ট দিতে পারি। কারণ আপনি জানেন যে বাংলাদেশে আপনার র মেটেরিয়াল নাই বললেই চলে, যে মোটরসাইকেলের জন্য যে র মেটেরিয়ালটা দরকার সেই র মেটেরিয়ালটা নাই। বেসিক র মেটেরিয়াল যদি আমরা বলি, বেসিক র মেটেরিয়ালটা আমাদের নাই। আমাদের সবই সেমি র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, তারপরে আমাদের এখানে এটা প্রোডাকশনে দিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি ভেন্ডরদের আমরা একটা সুযোগ দিই যে ফার্স্টে অ্যাসেম্বলি দেন গ্র্যাজুয়ালি ম্যানুফ্যাকচারিং নিয়ে আসা, তাহলে ভেন্ডর ডেভেলপমেন্টের একটা অপরচুনিটি হবে। মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বেসিক্যালি আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির উপরে অনেকটাই বেশিরভাগই আপনার ডিপেন্ড করে। এই দুটো জিনিস আমাদের পলিসিতে যদি আমরা আনতে পারি তাহলে আরো এই শিল্প এগিয়ে যাবে। জি, জনাব আশিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ দেশের মোটরসাইকেল উৎপাদন ও বাজার পরিস্থিতি এবং আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলছিলেন হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মোহাম্মদ আশিকুর রহমান এফসিএ। দর্শক, এবার নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:25 আবার ফিরে আসবে একুশে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।